বুড়ি, আবার ওই সিদ্ধ শাক বেগুন নিয়ে পড়লে নাকি? আমাদের এদিকের পুরো গলিটাই যেন হাসপাতালের গন্ধে ভরে গেছে তোমার জ্বালায়। ভাত তো ঘরে হবে সুনন্দা তোমার, না হয় নিয়ে যাও একটু শাক, ভাত দিয়ে মেখে খেও। না বাবু, থাক, তোমার নিরামিষ খাবার। আমার বাড়িতে আজ মাছ হচ্ছে, তোমার রান্নায় তো কোনো গন্ধই নেই, স্বাদ কিভাবে থাকবে? ওই সিদ্ধ খাবার আমাদের মুখে উঠবে না। আমি তো এমনিই এসেছিলাম, যাই, আমার ঘরে অনেক কাজ পড়ে আছে। দেখো তো আমি কি এনেছি। ও মা, এত বড় আম কোথায় পেলি বাছা? বাজার থেকে বাবা কিনে এনেছিল, আমি তোমার জন্য দুটো লুকিয়ে রেখেছিলাম, এনেছি। এই এত দিস না আমাকে, রোজ রোজ এত দিস না তুই, তোর মা দেখলে খুব রাগ করবে রে। মা কি আর জানবে নাকি? আমি তো তোমার নাতনি। নাও, এখনই কেটে খাবে কিন্তু, রেখে দেবে না একদম। ঠিক আছে ঠিক আছে, পাকা বুড়ির মতো কথা বলতে হবে না। তুই দিয়েছিস আর আমি খাবো না, তাই কখনো হয়? আমি এক্ষুনি খাবো। এটা আবার কি? কাগজটা তো বেশ গরম, আর গন্ধটাও কেমন অদ্ভুত। এ কি? এ তো অসাধারণ খাবার, এখানে কেন ফেলে গেছে? আহ, কি স্বাদ! বাপরে! দিদা, তুমি? না রে মা, আমি শুধু একটু মানে দেখছিলাম। ওটা তো আমি ইচ্ছে করেই রেখে এসেছিলাম, বাড়িতে সবাই খেলো, বাকিটা ফেলে দেওয়ার কথা। আমি ভাবলাম তুমি একবার খেয়ে দেখো, তোমাকে সরাসরি দিতে গেলে তো নেবে না, তাই এইভাবেই তোমাকে খাওয়ালাম। কি করেছিস রে মা? এ কি জাদুকরি খাবার নাকি রে? হে জীবনে এমন স্বাদ কোনোদিন জিভে যাবে তা তো কল্পনাও করতে পারিনি। একটা কথা মনে রাখবে দিদা, বাসমতি চাল ভালো করে ধুয়ে নিতে হবে, কমপক্ষে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে কিন্তু, না হলে ভাত গলা হবে। আর নরম ভাতে কিন্তু বিরিয়ানি ভালো হয় না। উফ, তুই কি যে করছিস! এত কথা, এত নিয়ম আমার এই বুড়ো মাথায় তো ঢুকবে না বাছা। তারপর? তারপর এগুলো সামান্য তেলে ভাজবে গন্ধ ওঠা পর্যন্ত, গন্ধটা হবে একটু মিষ্টি মিষ্টি, বুঝলে তো? তারপরেই কাঁচা মরিচ আর পেঁয়াজটা দেবে। শুধু গন্ধ শুঁকেই বোঝা যাবে? অবশ্য এই গন্ধগুলোই তো রান্নার আসল মন্ত্র। হ্যাঁ দিদা, কিন্তু একটা জিনিস মনে রাখবে যে এই রেসিপিতে কিন্তু মুরগির মাংস লাগবে। আমি তো আবার, আমি তো আমিষ ছুঁই না, আজ 50 বছর হয়ে গেল। ভুল করে ওই একবার খেয়ে ফেললাম বলে এখন আবার মনের ভেতর থেকে গ্লানি যায়নি। আমি জানি দিদা, তোমার প্রতিজ্ঞার কথা আমি জানি, কিন্তু ভাবো তো, যদি কখনো আমার খুব ইচ্ছে করে আর আমি বলি দিদা আমাকে 1 প্লেট বিরিয়ানি রান্না করে দাও, তুমি কি তখন ফেরাতে পারবে? শুধু মশলা আর চাল দিয়ে তো হবে না তখন, তাই আসল জিনিসটা শিখে রাখোই না। তুই খেতে চাইবি আমার হাতে বানানো? আর জীবন চাইবো, তুমি তো আমার নিজের দিদারই মতো। ভালো, তবে তোকে খাওয়াতে আমারও ইচ্ছে হয় রে রাধিকা, আর প্রতিদিন প্রতিবেলা। বেশ, যদি কখনো তোর খুব ইচ্ছে হয় তখন যত নিয়মই থাক, আমি শিখে রাখবো তোকে খাওয়ানোর জন্য। ধন্যবাদ দিদা। না রে মা, ধন্যবাদ দিতে হবে না, তুই যে আমাকে নতুন কিছু শেখাতে চাইলি সেটাই অনেক। এ কি গন্ধ! কাছাকাছি কোথাও যেন মাংস মশলার ঘ্রাণ বেরোচ্ছে। এলাচ দারচিনি দিয়ে তেল গরম ভাত ভাজা হচ্ছে নাকি? যাই হোক, যেমন ভাবে লেখা আছে করে যাই। ব্যাপারটা কি? বুড়ি নিরামিষী
এত মশলার গন্ধ আসছে কেন আজ? না না, এ তো বিরিয়ানির গন্ধ। শাক বানানো ছেড়ে বুড়ি আবার কবে থেকে এই সব শুরু করলো? কি হয়েছে? এত ব্যস্ত কেন? শুনেছো পাশের বাড়ির ওই বুড়ির ব্যাপার স্যাপার? কি ব্যাপার রুক্মিণী? হ্যাঁ, তুমি আর শুনবে কেন? নিজের কাজ ছাড়া তোমার আর অন্যদিকে তাকানোর সময় আছে নাকি? এদিকে সেই আমিষ ত্যাগী ধর্মভীরু বিধবা আজ আমি নিজের নাকে শুঁকেছি, তার কুঁড়ে ঘর থেকে বেরোচ্ছে বিরিয়ানির গন্ধ। গাঁটটা গোট্টা মাংস মশলার ঘ্রাণে চারিদিক তোলপাড় করে দিয়েছে ওই শাক খেকো বুড়ি। পাগল হয়েছ? সে তো 50 বছর ধরে পেঁয়াজ রসুনও ছোঁয় না। শোনো, আমি পাগল হয়ে যাইনি, গন্ধ আমার নাকে এখনো লেগে আছে। আর শুধু গন্ধই নয়, ওর সঙ্গে আমার রাধিকাও এখন বেশি করে ওর ঘরে যায়। বুড়ি তাকে কি শেখাচ্ছে কে জানে। তুমি নিশ্চিত? শতকরা 100 ভাগ নিশ্চিত। ভাবো তো, যদি সত্যি হয় আমাদের গ্রামে একজন বিধবা কিনা আমিষ রান্না করছে, আমাদের ছেলেপুলের কি ক্ষতি হবে ভেবে দেখো একবার। সমাজে মুখ দেখাবো কি করে? কালকে সকালে বটগাছ তলায় গিয়ে বকুল দাদু আর পঞ্চায়েতের অন্যদের সঙ্গে কথা বলবো, ব্যাপারটা দেখা দরকার। যাই হোক, বাঁচা গেল। এবারে এসো, রাতের খাবার খেয়ে নাও। আজকে আপনাদের ডেকেছে একটি গুরুত্বপূর্ণ দুঃখজনক ব্যাপার জানাতে। আমাদের গ্রামের শান্তি, আমাদের রীতিনীতি সব ধ্বংস হতে চলেছে। কি কথা রামলাল, এত সকাল সকাল? কথা হলো, আমাদেরই একজন যিনি সারা জীবন সংযমের প্রতীক হয়েছিলেন, তিনি আজকে সেই সংযম ভেঙে ফেলেছেন বলে সন্দেহ হচ্ছে আমাদের। কে? সরাসরি তার নামটা বলো। ওই রুক্মিণী বুড়ি, সেই যে বলে বেড়ায় 50 বছর ধরে আমিষ ছোঁয় না, আর এখন মাছ মাংস সব খেয়ে বেড়াচ্ছে। রুক্মিণী? সে কখনোই এমন করতে পারে না। সুনন্দার নিজের নাকে বিরিয়ানির গন্ধ এসেছে তার কুটির থেকে। আর শুধু গন্ধই নয়, আমাদের রাধিকাকে দিয়েও সে কিছু একটা গোপনে করাচ্ছে। ভাবুন তো, একজন বিধবা যদি মুরগির মাংস রান্না করে, তাহলে তো এতে আমাদের পুরো গ্রামেরই কলঙ্ক। আমাদের ছেলে মেয়েদের বিয়ে শাদিতে আচার বিচার সব নষ্ট হবে। তবে তার প্রমাণ আছে? প্রমাণ চাই। আমরা সবাই গিয়ে জিজ্ঞেস করব। ধর্মভীরু মানুষ আমরা, আমাদের দায়িত্ব আমাদের ঐতিহ্য রক্ষা করা। যদি সত্য হয় তাহলে এ গ্রামে তাকে আর রাখা যাবে না। দিদা, তুমি শুনেছো বাবা আর গাঁয়ের লোকেরা কি বলছে? শুনেছি রে, সব কথাই আমার কানেও পৌঁছেছে। এটা অন্যায়, সম্পূর্ণ অন্যায়। তুমি কি রান্না করছো না করছো তাতে তাদের কি? তুমি কারোর কোনো ক্ষতি করনি। ক্ষতি করিনি, তবে নিয়ম ভাঙার অভিযোগ তো সত্যি রে। আমি শুধু তোকে খাওয়াতে চেয়েছিলাম, নিজে খেতে তো আর চাইনি। এবং সেটা কোনো অপরাধ নয়। তুমি শুধু সবজি আর মশলা দিয়েই রান্না করছিলে, আমি নিজে দেখেছি। তবু তারা শুধু গুজব ছড়াচ্ছে। এখানে থাকা তোমার পক্ষে এখন নিরাপদ নয় দিদা। আমি একটা উপায় ভেবেছি। কি উপায়? আমি এ বয়সে কোথায় যাব বাছা? এই কুটিরেই তো আমার সব। না, তুমি আমার সাথে যাবে শহরে। আমার এক বন্ধুর বাবার হোটেল আছে, সেখানে তোমাকে নিয়ে যাব। তুমি সেখানে শান্তিতে থাকতেও পারবে, আর দেখবে তুমি কি করতে পারো। তুই তুই যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব রে মা, কিন্তু শুধু তোকে খুশি করতে। আমার সেই তুলসী গাছটায় একটু জল দিয়ে আসি রে রাধিকা, যা, ভুলে গেলাম। পরে আমি দিয়ে আসবো দিদা। এখন চলো, বাস ছাড়বে, সময় হয়ে গেছে। দেখো, এই বাসে উঠলেই হবে। আমার বন্ধুকে আমি আগে থেকেই বলে রেখেছি, তুমি বাস থেকে নামলেই সব ব্যবস্থা হয়ে যাবে। এত বড় গাড়ি আমি তো জীবনে কখনো দেখিনি রে। ধুর, তুমি এত ভেবো না তো। তুমি গাড়িতে উঠে পড়ো, আর কিচ্ছু করতে হবে না তোমাকে। এত বছর চুলোয় পাক করলাম, আর আজ চুলো ছেড়ে চললাম দূরে। হায় রে জীবন! ভয় পাবে না দিদা,
এটা একেবারে একটা নতুন শুরু। শ্যামদা, কালকে সেই বড় অর্ডারটা নিয়ে চিন্তা হচ্ছে। আমাদের রাঁধুনি বলেছে এই একা তার পক্ষেই এত বিরিয়ানি একেবারে করা সম্ভব না, সহায়ক একটা চাইই চাই। হ্যাঁ, সেটাই তো সমস্যা। ভালো হাতের লোক না পেলে আবার বিরিয়ানির মান যাবে। এদিকে সময়ও কম, কি যে করব ভেবে পাচ্ছি না রে বাবা। শ্যাম আঙ্কেল, ও আরে রাধিকা, আরে এসো এসো এসো। আর সঙ্গে এটাকে। এই হলেন আমার রুক্মিণী দিদা। আমরা তোমার সাহায্য চাই কাকু। সাহায্য? কিসের সাহায্য? হ্যাঁ, মানে দিদা অসাধারণ রান্না জানেন, বিশেষ করে বিরিয়ানি। বিরিয়ানি? দেখি তো। কিন্তু আমাদের এখানে তো খুব জোর কাজ, খুব বড় অর্ডার আছে একটা। একবার চেষ্টা করতে দেন, নিশ্চয়ই পারবো, যদি কিছুটা সাহায্য করতে পারি। কেন নয়? গোপাল, ওই কোনার ছোট চোলাটা একবার জ্বালিয়ে দাও তো, দেখি কি করতে পারেন। কেমন লাগছে কাকিমা? আমাদের এখানকার যন্ত্রপাতিতে কিছু অসুবিধা হচ্ছে না তো? আমার মাটির চুলার চেয়ে তোমাদের চুলা তো অনেক জোরালো বাবা, কিন্তু কাজ চালানো যাবে, চিন্তা নেই। ঠিক আছে, মন দিয়ে করুন, আমি পাশে আছি। রাধু, একটা বড় কড়াই আর 1 কাপ দই দাও তো বাবা। ওহে, ওনার হাতের কাজ দেখে তো মনে হচ্ছে যেন বছর 40-এর অভিজ্ঞতা একসাথে উজাড় করে দিচ্ছেন। আহারে, 2 বুড়ির এক রান্নাঘরে বিরিয়ানি রান্না। আরে এ তো একেবারে মিলে গেছে। এক বুড়ি আমাদের রাঁধুনি, আর এক বুড়ি হচ্ছে রাঁধুনির নাতনি রাধিকা। কি শ্যামদা, বলো তো কি হলো? কিছু কি ভুল হয়েছে? এত বছর হোটেল চালাচ্ছি, আজকে বুঝলাম আমি আসলে কিছুই জানতাম না রে। মানে? এই বিরিয়ানি এ শুধু মাংস আর চালের খাবার নয় রে গোপাল, এতে আছে মমতা, আর এর সাথে মিশে ঠিক যেন বাড়ির মায়ের হাতের রান্না রে। কিন্তু তার চেয়েও একটু বেশি, একটু যেন জাদু মিশে রয়েছে, বুঝলি? আহা, বলেছি তো, বুড়িমা মানে কাকিমার হাতে যেন স্বয়ং তিনি বিরাজ করছেন। কালকের বড় অর্ডারটা আমাদের ফাটাফাটি হবে। না না, শুধু কালকের অর্ডার নয় গোপাল, কালকে সকালে ওই কাকিমার সঙ্গে কথা বলবো। এই জাদুর হাত আমার হোটেলে চাই চাই বরাবরের জন্য। হ্যাঁ কাকিমা, আপনার রান্না আমরা গতকাল খেয়েছি। বাড়তি কোনো কথা ছাড়াই বলে দিচ্ছি, আমার হোটেলের ইতিহাসে এত সুস্বাদু বিরিয়ানি আর কেউ তৈরি করেনি। আপনি খুব দয়া করেছেন বাবু, আমি তো শুধু চেষ্টা করছিলাম। দয়া নয়, সত্যি কথা। আমি আপনাকে একটি প্রস্তাব দিতে চাই। আমাদের এখানে রান্নাঘরে যোগ দিন। আপনি শুধু বিরিয়ানি রান্না করবেন, বাকি কোনো চাপ নেই। আপনার মতো হাতের জাদু আমাদের দরকার। আমি এখানে চাকরি? না না, আমি একজন বৃদ্ধা গ্রাম্য নারী হয়ে আমি কি আর পারবো? আপনার বয়স বা গ্রামের ব্যাপার এখানে বিবেচ্য নয় কাকিমা, বিবেচ্য শুধু আপনার হাতের দক্ষতা। আমরা বেতনও দেব ভালো। আপনি এখানে থাকবেন, খাবেন আর শান্তিতে রান্না করবেন। যদি আমি রাজি হই, আমার একটি শর্ত আছে। বলুন। আমি যেটা রান্না করব তা কোনো প্রাণী হত্যা করে করা যাবে না, মাংস বাইরে থেকে আনতে হবে। আমি তরকারি কাটবো, মশলা দেব, কিন্তু প্রাণীর গায়ে হাত দেব না। এটা আমার পুরনো প্রতিজ্ঞা। সেটাই তো আপনার রান্নার রহস্য কাকিমা, ওই মমতা, ওই সম্মান। ঠিক আছে, আপনার শর্ত মেনে নিলাম, তাহলে চুক্তি হয়ে গেল। হয়ে গেল। এই মাসের টাকা কাকিমা, শ্যামদা বললেন আগের চেয়ে 1000 বেশি দিতে, তাই দিয়েছি। মা, এই নাও, ছেলের ওষুধের জন্য, আর মেয়েটার নতুন বই কিনে দিও এটা দিয়ে। দিদি, তুমি সত্যি মহান, তোমার মতো আর আগে কাউকে দেখিনি গো। না মা, আমি কেউ নই, আমিও তোমার মতোই এক বুড়ি। ভাগ্যে একটু কাজ জুটেছে, তাই ভাগ করে নিচ্ছি। কাকিমা, আপনি তো সব টাকায় বিলিয়ে দিচ্ছেন, নিজের জন্য কিছু রাখছেন না? আমার জন্য কি দরকার বাবা,
নতুন কাপড়, আমার তো পুরনোগুলোই বেশি ভালো লাগে। আমার বয়স হয়েছে, এই যে এই টাকায় একটা শিশু ওষুধ পেল, একটা মেয়ে বই পেল, এটাই তো আমার সবচেয়ে বড় অলংকার। ডাক্তারবাবু বললেন জ্বর কিছুতেই নামছে না, কিছু খেতে পারছে না, শুধু জল চাইছে আমার ছেলে। কি করব গো? শহরের বড় ডাক্তারের কাছে কালকে নিয়ে যাব। আর টাকা, সেই বড় ডাক্তারের ফি দেবে কি দিয়ে? আর ওষুধ, ওসব জোগাড় হবে কোথা থেকে? যদি আমরা ওই সময় ওই বুড়ি মানে ওই রুক্মিণী কাকিমার থেকে যদি কিছু সাহায্য চাইতাম। শুনেছি আজকাল সে বড় মানুষ হয়ে গেছে, মাসে একদিন গ্রামের বাড়িতে এসে দান ধ্যান করে যায়। দিদা, আপনি নিশ্চিত আপনি নিজেই দিতে চান? হ্যাঁ রে মা, আমিই দেব, কিন্তু তুই পাশে থাকিস আমার শুধু। তোমরা এখানে? শুনলাম ছেলেটার অসুখ বিসুখ করেছে, আমার কিছুই করার নেই জানি, শুধু এইটুকু সাহায্য কি করতে পারি? না 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 কাকিমা, আমার মানে আমরা আমরা নিতে পারবো না, আমরা আমরা খুব অপরাধ করেছি। বাবা, এটা সাধারণ খাবার নয়, দিদা বিশেষভাবে রান্না করেছেন, খুব হালকা, সহজে হজম হবে এমন। দিদার হাতের রান্নায় অনেকেই সুস্থ হয়েছে শহরে। রামলাল, তোমার বাছাকে খাইও, শুধু 2 চামচ, আমার জন্য নয়, তার ভালোর জন্য। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, এখন যাও, গরম গরম দিয়ে দাও তাকে। তোমার কাছে ক্ষমা চাইছি, আমরা অন্ধ হয়ে গেছিলাম, আমরা পাপ করেছি। হ্যাঁ, তোমার মতো মাকে আমরা তাড়ানোর কথা ভেবেছি গ্রাম থেকে। কি পাপ করেছো? তুমি তো শুধু তোমার সংসার, তোমার গা নিয়ে ভয় পেয়েছিলে। ভয় পাওয়া পাপ নয় রামলাল। কিন্তু সেই ভয়ে আমরা কষ্ট দিয়েছি, অপমান করেছি তোমাকে, আর আজকে তুমি আমার ছেলের জীবন বাঁচালে। সে রান্না খেয়ে তার জ্বর নেমেছে, সে ঘুমিয়েছে এতদিনে প্রথমবার। ছেলে সুস্থ হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। আর আমার রান্না, সেটা আমিষ নয়, আমিষ নয় রামলাল, সেটা ভালোবাসা। তোর জন্য যেমন মা বাবার ভালোবাসা, আমার জন্য তেমনই রাধিকার ভালোবাসা। আর সেই ভালোবাসা দিয়েই তো রান্না করি। সবাই এখন জানে তুমি আমাদের গ্রামেরই গর্ব। বুড়ির এক রান্নাঘরে বিরিয়ানি রান্না, এ নাম এখন সবার মুখে ঘোরে। আমি এখন একটু এ ঘর একটু ও ঘর করব, শহরের হোটেলেও যাব, এখানেও থাকবো। ভালোবাসা তো ভাগ করলেই বাড়ে বাবা, তাই নয় কি? দিদা, তুমি এবার যে বিরিয়ানি শিখিয়েছো গাঁয়ের মেয়েদের, তারা তো উৎসাহে একেবারে আটখানা। ভালোই তো, ওরা শিখলে ওদের সংসারের উন্নতি হবে। আর আমিও তো শিখেছি তোর কাছ থেকে, মনে আছে তো? শহরের হোটেল থেকে কাল আবার গাড়ি আসবে তোমাকে নিতে? হ্যাঁ, সপ্তাহে 3 দিন, ওটাই আমার পক্ষে যথেষ্ট। বাকি দিনগুলো এখানে থাকবো। তুমি যা ভালো বোঝো দিদা। জানিস রাধু, আমি একা ছিলাম এক সময়, ভাবতাম শেষ দিন পর্যন্ত নিরামিষ চুলাই আমার সঙ্গী। কিন্তু দেখ, চুলাই আজ আমাকে নতুন জীবন দিল, নতুন মানুষদের সাথে জুড়ে দিল। তুমি নিজের হাতের জাদুতেই সব অর্জন করেছো দিদা। তোমরাও এইভাবেই সৎ পথে থেকো, দেখবে শেষ পর্যন্ত একদিন সবার ভালোই হবে। আর হ্যাঁ, আমাদের গল্পটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।